হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিব আছি আজকে তোমাদের সাথে, এবং আজকে আমরা কথা বলবো ম্যাথমেটিক্স 2 এর খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং পাশাপাশি প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশ নিয়ে। তো চ্যাপ্টারটা শুরু করার আগে আমি 1 মিনিট তোমাদের একটু কথা বলে দিতে চাই। সেটা হচ্ছে, তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমাদের ম্যাথমেটিক্স 2 এর একটা প্লেলিস্ট পাবা। আমরা ইনশাল্লাহ আস্তে আস্তে এটা নিয়ে কাজ করব। সুতরাং তোমরা যদি এই ইডুপুরের ভিডিওর সাথে থাকো, ইনশাল্লাহ তোমরা ভালো কিছু আমাদের কাছ থেকে পাবা। তো আর কথা না বলে চলো আমরা শুরু করি আমাদের অধ্যায়টি। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আংশিক ভগ্নাংশ। তো আংশিক ভগ্নাংশ বা এই যে পার্শিয়াল ফ্র্যাকশন বলতে আমরা মূলত কি বুঝি, এটা আগে আমাদের জানতে হবে, তাই না? আচ্ছা, আংশিক ভগ্নাংশ আমরা যদি সহজভাবে বলতে চাই তাহলে আমরা বলতে পারি কি, কোনো একটা ভগ্নাংশকে আমরা যদি অংশে অংশে বিভক্ত করি, তাহলে এই যে অংশে অংশে বিভক্ত করছি না, এইটাই কি একটা আংশিক ভগ্নাংশ। আচ্ছা, এটা সম্পর্কে আমরা আরেকটু পরে জানি, দরকার হয়। আগে আমাদের শিখতে হবে, আমরা যাই বললাম না ভগ্নাংশকে, এই ভগ্নাংশটা আমাদের আগে শিখতে হবে। তাই ভগ্নাংশের ইংরেজি নাম কি? ফ্র্যাকশন। কি ফ্র্যাকশন? ফ্র্যাকশন মানে কি? ভগ্নাংশ। আচ্ছা, এখন এর সাথে যদি আমরা পার্শাল অর্থাৎ এর সাথে যদি ফ্র্যাকশনের সাথে আমরা পার্শাল যুক্ত করে দেই, তাহলে এটা কি হয়ে যাচ্ছে? আংশিক। আর ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। তার মানে এটা দ্বারা কি বোঝায়? আংশিক ভগ্নাংশ। আচ্ছা, আমরা এই বিষয়টাকে বুঝলাম। এখন আমাদের যে বিষয়টা সবার আগে জানতে হবে সেটা হচ্ছে এই ভগ্নাংশটা আসলে কাকে বলে। তোমরা যদি সহজভাবে বলতে চাও, ভগ্নাংশ বলতে আমরা বলছি লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকেই ভগ্নাংশ বলে। আবার বলতেছি লব ও হর বিশিষ্ট গাণিতিক রাশিকেই ভগ্নাংশ বলে। আচ্ছা, আমরা একটা লব লিখি। এইটা বোঝার আগে তোমাদের আমি একটা সিম্পল উদাহরণ দিই। তোমরা দুধ দেখছো না, মিল্ক যাকে বলে, এই দুধের উপরের অংশে কিন্তু একটা কি থাকে? আবরণ থাকে। ওটাকে আমরা কি বলি? হর, গ্রাম্য ভাষায়। তো এই যে হরটা থাকে, এই হরটা অঙ্কের ক্ষেত্রে থাকে নিচে আর দুধের ক্ষেত্রে থাকে উপরে, ঠিক আছে? আর এই যে হরটা কিন্তু অনেক টেস্টি হয়, এটা একটু মাথায় রেখো, এটা দিয়েও আমাদের একটা কনসেপ্ট আছে। আচ্ছা আসো, তো এই উপরের অংশ এইটাকে আমরা বলবো লব, আর নিচের অংশ এটাকে বলবো আমরা হর। আচ্ছা, এখন ভগ্নাংশ আমরা বলছি কি, লব ও হর বিশিষ্ট কোন গাণিতিক রাশিকে আমরা ভগ্নাংশ বলি। আচ্ছা, আমি যদি বলি এখানে তোমাদের, ধরো এরকম একটা আমাদের কাছে বস্তু আছে, এটাকে আমরা ভাগ করলাম এরকম, এখানে ধরো 6টা ভাগ করছি। এখন এই একটা ভাগ আমি নিয়ে নিছি, কি করছি? নিয়ে নিছি বা ভর্তি করছি কিছু একটা দিয়ে। তখন আমরা এটাকে কি বলতে পারবো? এখানে কয়টা আছে? 3 আর 3 6টা, তাহলে 6/1। এই যে বিষয়টা হচ্ছে না, এইটাই হচ্ছে একটা ভগ্নাংশ। আর এই উপরের অংশটা হচ্ছে কি? একটা লব, আর নিচের অংশটা হচ্ছে কি? একটা হর। এখন আসো, ভগ্নাংশকে আমরা আসলে কিভাবে ডিভাইড করতে পারি, অর্থাৎ ভাগ করতে পারি। আসো আমরা দেখি। ভগ্নাংশ, আচ্ছা এই হচ্ছে কি আমাদের ভগ্নাংশ মশাই। তো এই ভগ্নাংশকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথম হচ্ছে কি? সাধারণ ভগ্নাংশ। কি? সাধারণ ভগ্নাংশ। আর দ্বিতীয় হচ্ছে কি? দশমিক ভগ্নাংশ। এখন এই সাধারণ ভগ্নাংশটা সম্পর্কে আমরা একটু পরে জানি, কেননা এটা আমাদের জন্য খুবই ইসেনশিয়াল বা খুবই গুরুত্বপূর্ণ। আমরা আগে দশমিক ভগ্নাংশটা সম্পর্কে একটু জানি। দেখো, ধরো আমার কাছে আছে 9.1। এখন এই 9.1 হচ্ছে একটা দশমিক ভগ্নাংশের একটা কি উদাহরণ। এইটাকে আমরা চাইলে ভাঙাইতে পারি কিভাবে? দেখো, এইটাকে যদি আমরা লিখি সিম্পলি 9.1 আছে, আমরা 9.1 আগে লিখবো। লেখার পরে এখানে দশমিক আছে, দশমিকের কারণে আমরা কি আনবো? একটা 1 আনবো। দশমিকের পরে সংখ্যা আছে কয়টা? একটা, তার মানে আমরা আনবো একটা 0। এটাকে যদি তোমরা ডিভাইড করো দেন আবার তোমরা এই একই জিনিস পাবা, 9.1।
1। আচ্ছা, এটা তোমাদের আমি একটু বোঝানোর সাথে বুঝাই দিলাম। আরো হতে পারে দশমিক ভগ্নাংশ, যেমন 8.99999। এটা হচ্ছে একটা অমূলদীয় দশমিক ভগ্নাংশ। আমরা এদিকে আর যাচ্ছি না, কারণ এটা আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ না, বাট আমাদের জেনে রাখা ভালো, তাই না? আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। দেখো, এই সাধারণ ভগ্নাংশকে আমরা মূলত দুইটি ভাগে ভাগ করতে পারি। কি কি? প্রকৃত ভগ্নাংশ আর হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। আর কি? অপ্রকৃত ভগ্নাংশ। এখন স্যার, প্রকৃত ভগ্নাংশ, সাধারণ ভগ্নাংশকে আমরা তিনটে ভাগে ভাগ করতে পারি। আরেকটা হচ্ছে মিশ্র ভগ্নাংশ। কি? মিশ্র ভগ্নাংশ। এখন স্যার আসেন, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে, আর এই মিশ্র ভগ্নাংশ কাকে বলে? দেখো, আমরা আগে একটা ধারণা নিছি না যে এইটা লব, এইটা হর, তাই না? তো প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এই যে লব মশাই, এনি হবে ছোট। লব হবে কি? ছোট। লব, এই লব হবে ছোট। আর হর কি? হর বড়। আচ্ছা, তাহলে আমরা একটা উদাহরণ দেই। যেমন লব ধরলাম আমরা 4, হর ধরলাম 7। তাহলে এখানে 4 ছোট 7 বড়, তার মানে কি? তার মানে কি এটা একটা প্রকৃত ভগ্নাংশ। আচ্ছা, অপ্রকৃত ভগ্নাংশ কাকে বলে? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে মনে রাখবা, লব হচ্ছে বড়, হর কি? ছোট। একটা উদাহরণ দেই, 8 আর 3। এখন আমার তোমাদের কাছে একটা প্রশ্ন আছে, আমি এইখানে লিখতেছি 5/5। এইটা কি বলতো? একটা প্রকৃত ভগ্নাংশ নাকি অপ্রকৃত ভগ্নাংশ, বলতে পারবে? আসলে হ্যাঁ, এক্স্যাক্টলি তোমরা যেটা চিন্তা করছো, অনেকে হয়তো পারছো, এটা হচ্ছে একটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। কেন না? অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে এই যে লব, এটা সমান হতে পারে। লব ও হর কি হতে পারে? সমান হতে পারে। সমান ও হতে পারে, এই দুইটা সমান হতে পারে। তাহলে এখানে আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, 8, কেননা লব সমান হর সমান। এইটা যদি থাকে তাহলে এটা কি? অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটু মাথায় রাখবা, ঠিক আছে? আসো, মিশ্র ভগ্নাংশ। এই প্রকৃত ভগ্নাংশকে তুমি সবার আগে নিয়ে আসবা, নিয়ে আসার পর এর সাথে একটা পূর্ণ সংখ্যা দিয়ে দিবা। এখানে 2 দিতে পারো, 3 দিতে পারো, 4 দিতে পারো, কোনো সমস্যা নাই। এরকম যখন দিয়ে দেবা, এটা হচ্ছে একটা কি? মিশ্র ভগ্নাংশ। এটা কি? একটা মিশ্র ভগ্নাংশ। আচ্ছা, তাহলে আমরা পুরো ডেফিনেশনটা আই থিঙ্ক আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। তো এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে বহুপদী। এটাও আমাদের জানা লাগবে। কি বলছি? বহুপদী। এখন স্যার, বহুপদীটা কি? মনে রাখবা, তুমি যখন আংশিক ভগ্নাংশ করতে যাবা, তোমার সবার প্রথম যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে বহুপদী। কেননা বহুপদী ছাড়া তুমি আসলে বাক্য গঠন করতে পারবা না। বাক্য না, আংশিক ভগ্নাংশ করতে পারবে না। আমরা বহুপদী করার ক্ষেত্রে একটা সূত্র মনে রাখবো, c(x⁻p). এখানে c কি? c হচ্ছে সহগ। যেমন 2x তো চলক। আচ্ছা, তোমরা তো চলক বুঝো, চলক কি? x, y, z এইগুলা, হ্যাঁ? তাইলে x আছে কি একটা? আচ্ছা, এটা হয়তো ছোট হয়ে গেছে, তোমরা বুঝতে নাও পারো, আমি তোমাদের বড় করে লিখে দিই, 6x। আর এই p এর মান মনে রাখবা, এই বহুপদীর p এর মান কখনো দশমিক বা ভগ্নাংশে হবে না। অর্থাৎ তুমি যদি p এর মান লেখো 1/2, বা লেখো তুমি p এর মান যদি লেখো 1/2, বা লেখো 0.9, এগুলো কিন্তু হবে না। অর্থাৎ তুমি যদি লেখো এরকম 2x হাফ, এটা কিন্তু বহুপদী নয়। এটা কি? বহুপদী নয়। বহুপদী হতে হলে কি হতে হবে? অঋণাত্মক সংখ্যা। যেমন এখানে তুমি 1 দিতে পারো, 2 দিতে পারো, 0 দিতে পারো, 3 দিতে পারো, এটা তোমার ইচ্ছা। বাট দশমিক আর ভগ্নাংশ দেয়া যাবে না। আচ্ছা, আই থিঙ্ক এটা তোমরা বুঝতে পারছো। এখন আমরা একটা উদাহরণ দেই। 3x মার্কারটা কি হইল? আচ্ছা, সমস্যা নাই, 3x, তারপর আমরা দিলাম 5x² + 3। এটা হচ্ছে 3x। আচ্ছা, তোমরা এটা একটু খেয়াল করো, আমরা কোন
এই ক্ষেত্রে আগে আমরা পড়ছি কি এই 4/5 দেখছি, এখানে এইটা প্রকৃত ভগ্নাংশ আমরা বলে দিয়েছি, কেননা হর বড়। কিন্তু এই ক্ষেত্রে আমরা সেটা পারতেছি না, কেননা এখানে আমাদের চলক দেয়া আছে, এক্স দেয়া আছে, এখানেও এক্স দেয়া আছে। তো এখানে আমরা জানি এক্স এর ঘাত কত 1, এখানে এক্স এর ঘাত কত 2। এখন দেখো এখানে 1 এখানে 2, বড় কোনটা 2, বড় কোনটা 2। জিনিসটা বুঝছো, খুবই সিম্পল জিনিস, কিন্তু এটা বাচ্চাদের জিনিস, তোমাদের বুঝাইতেছি। এটা হচ্ছে কি 2 আর এটা হচ্ছে কি 1, তাহলে বড় কোনটা 2। এইটা কি তাহলে প্রকৃত ভগ্নাংশ, কি প্রকৃত ভগ্নাংশ। এখনো যদি না বুঝো কিছু করার নাই আসলে। তো এরকম আবার যদি আমরা লিখি 3x2 আবার 5x+3, এখন এখানে বলো তো এটা কি প্রকৃত না অপ্রকৃত? হ্যাঁ অবশ্যই এটা কি অপ্রকৃত, কেননা এখানে আছে 2, এখানে আছে 1, তার মানে বড় কোনটা এইটা বড়, লব বড় হইলে আমরা জানি কি হবে, আগে কি হবে আমরা জানি সেটা হবে কি অপ্রকৃত। আচ্ছা আশা করি এটা তোমরা বুঝতে পারছো, এখনো যদি না বুঝতে পারো আমার কিছু করার নাই আসলে। তো আচ্ছা এখন আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো সেটা হচ্ছে কি আংশিক ভগ্নাংশের শর্ত। আংশিক ভগ্নাংশের শর্ত হচ্ছে আংশিক ভগ্নাংশটা অবশ্যই প্রকৃত হতে হবে। যদি কোনো জায়গায় দেখো তুমি অপ্রকৃত, তাহলে তাকে তুমি কি করবা, সিম্পলি প্রকৃত করে নিবা। তো আমরা তোমাদের একটা সিম্পল বা বাচ্চাদের একটা উদাহরণ দেখাবো, যেটা খুবই সিম্পল বাট তোমাদের পারতে হবে। সেটা হচ্ছে এই 5। এখন এইটাকে যদি আমরা ভাগ দেই, দেখো ভাগ দিলে আমাদের আসে কত 1 দিলে 3 এখন এখানে আসে, সরি এখানে 5, আমি কি করি 5, তাহলে এখানে আসে 3। এখন এটাকে যদি আমরা শতাংশ করি আমাদের মান আসে 3/5। এখন এটাকে যদি আমরা যোগ দেই সিম্পলি, এখানে আমাদের লসাগু করলাম, লসাগুতে আসে 5 আর এখানে 5 + 3 5 8, দেখো একই জিনিস হইছে। তো এইটা কি, এইটা আমরা সিস্টেমে এইটা দুইটা অংশে বিভক্ত করছি, কিন্তু এইটা যখন আমরা লসাগু দিতেছি তখন আমরা এই মানটাই পাইতেছি। অর্থাৎ আমরা কি লিখতে পারি না 8/5 = 1/3/5। অর্থাৎ এইটাও কিন্তু একই জিনিস, এইটাও কি একই জিনিস, ঠিক আছে? এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। এখন আমরা একটা সর্বশেষ একটা কনসেপ্ট দেখব, মানে সর্বশেষ কনসেপ্টটা হচ্ছে কি এটা একটু বহুপদী, যে বহুপদী ছাড়া মানে বহুপদী কিভাবে চিনবো আমরা চলকের ক্ষেত্রে। দেখো এখানে যদি আমরা লিখি √x + 1, এখন এটাকে যদি তুমি ভাঙাও, দেখো x 1/3 x 1/3 + 1, এরকম যদি তুমি কোন জায়গায় দেখো এটাকে যদি ভাঙাও, এটা ভগ্নাংশে আসতেছে, অর্থাৎ লব আছে হর আছে পাওয়ারের, অর্থাৎ এটা 6xp এই আকারে নাই। সুতরাং এটা কি অবশ্যই আংশিক ভগ্নাংশে ব্যবহৃত হতে পারবে না। আচ্ছা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেগুলো তোমাদের একেবারে জানতেই হবে, অর্থাৎ তোমরা আংশিক ভগ্নাংশকে কিভাবে ভাঙবা, এর আমরা 4টা নিয়ম করাবো আজকে। এই 4টা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো জানলে তোমরা অটোমেটিক ম্যাথ পারবা। তো আমরা এখন শুরু করতেছি, তোমরা তোমাদের ব্রেনটাকে বলো যে জ্যাক আপ, মানে তীক্ষ্ণভাবে শার্পলি এই জিনিসগুলো দেখতে, ঠিক আছে? আচ্ছা আসো, তো মূলদ ভগ্নাংশ প্রকাশের প্রথম যে নিয়ম সেটা হচ্ছে এইখানে আমি লিখে রেখেছি, দেখো ভগ্নাংশ প্রকৃত হতে হবে, এর প্রত্যেকের ঘাত 1 হবে এবং কোনো পদের পুনরাবৃত্তি হবে না। কিছুই বুঝো না তাই না? আচ্ছা আসো বুঝাই দিই। প্রথম কি বলছে, ভগ্নাংশ প্রকৃত হতে হবে। তো আমরা একটা ভগ্নাংশ আগে নিই, 3x + 4 / 2x + 3 আর নিলাম কি 5x + 4। আমরা কি করছি, একটা ভগ্নাংশ নিছি। এখন প্রথম নিয়মে কি বলছে, যে ভগ্নাংশ প্রকৃত হতে হবে। কি বলছে, প্রকৃত হতে হবে। দেখো তো এটা কি প্রকৃত হয় কিনা। এখানে আছে কত 1, আছে কত 1, ঘাত কত প্রথমটার ঘাত 1, আর এইটা x আর x গুণ করো কত হয় x², তার মানে এখানে ঘাত কত 2, আর এখানে কত 1, তার মানে লব কত ছোট আর কি বড়, তার মানে এটা কি প্রকৃত ভগ্নাংশ।
খুব সুন্দরভাবে বোঝা যাইতেছে, তাই না? এটা কি প্রকৃত ভগ্নাংশ। এখন আসো, এটাকে আমরা বুঝলাম যে এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ, তাহলে আমাদের প্রথম কন্ডিশন বা শর্ত মেনে চলতেছে। দ্বিতীয়ত কি বলছে, প্রত্যেকের ঘাত এক হবে। প্রত্যেকের ঘাত কি এক আছে? এখানের ঘাত কত? এক। এখানের ঘাত কত? এক। এখানের ঘাত কত? এক। তার মানে এটাও আমাদের কনসেপ্ট বা কন্ডিশন মেনে চলতেছে। তারপর বলছে কোনো পদের পুনরাবৃত্তি হবে না। এখন ভাই এই পুনরাবৃত্তি বলতে কি বোঝায়? দেখো এখানে আছে কত? 2x + 3। এই 2x + 3 এইটা যদি হোল স্কয়ারে হইতো তাহলে আমাদের কি লিখতে হতো? 2x + 3, আবার লিখতে হতো কি 2x + 3। তাহলে একটা পদের পুনরাবৃত্তি হইছে। এইরকম যদি থাকতো তাহলে এইটা প্রথম নিয়ম মেনে চলতো না। সুতরাং এইটা যেহেতু স্কয়ার নাই কোনো জায়গায়, হোল স্কয়ার নাই, সেহেতু এইটা প্রথম নিয়ম মেনে চলতেছে। আশা করি তোমরা এইটুকু বুঝতে পারছো। এখন এটাকে আমাদের ভাঙানোর নিয়ম কি? দেখো এটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি। সিম্পলি এখান থেকে তুমি 3x + 4 এইগুলো দেখতে যাবা না। ও আরেকটা কথা, এইখানে কিন্তু তোমাদের এই সমান চিহ্ন দিলে হবে না, এখানে দিতে হবে তোমাদের অভেদ চিহ্ন। কি দিতে হবে? অভেদ চিহ্ন। অভেদ চিহ্ন কেমন? তিনটা, একটা দুইটা তিনটা লেখা হবে, ঠিক আছে? মনে থাকে জানো? আচ্ছা তাহলে এটাকে আমরা ভাঙাই। a / 2x + 3 + b / 5x + 4। এখন ভাইয়া এই যে আপনি কি লিখছেন, আসলে সত্যি বলতে আমি কিছুই বুঝি না। অনেকে এটা বলবো আমি জানি, নো নিড টু অরি, চিন্তা কোনো কারণ নাই। দেখো আমরা কি করছি, শুধু এখানে নিচের যে হর আছে হরটাকে সিম্পলি একবার এইটা লিখছি, একবার এইটা লিখছি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কোনো সমস্যা নাই। অর্থাৎ এইটাকে আমরা একবার এইখানে লিখছি, এইটাকে আমরা একবার এইখানে লিখছি, আর উপরে শুধু আমরা এ লিখছি আর বি লিখছি। অর্থাৎ এইটাকে আমরা লিখি নাই, এটাকে আমরা কি করি না, লিখি নাই, শুধু এখানে এ লিখছি বি লিখছি। এইটাকে আমরা এভাবে ভাঙাইছি, ঠিক আছে? বুঝছো? খুবই সিম্পল জিনিস। আচ্ছা এটাকে আমরা কেন ভাঙাইছি সেটা তোমাদের দেখাই দেই। দেখো এটারে ভাঙাইলেও আমাদের কোনো সমস্যা হয় কিনা। 2x + 3 + 5x + 4, লসাগু দুইটা লিখলাম। লেখার পরে তোমরা যদি দেখো লসাগু কিন্তু আবার একই জিনিস চলে আসছে, তার মানে এখানে কোনো আমাদের পরিবর্তন হয় নাই। আর এখানে আমরা 3x + 4 এর জায়গায় শুধু a আর b দিছি। তো প্রথম নিয়মের ভাঙান প্রথমে আমরা এভাবে ভাঙাইতে পারি। আচ্ছা তোমাদের আমি আরেকটু কনসেপ্টটা ক্লিয়ার করতেছি। ধরো এখানে আছে 3x + 4, এখানে শুধু আছে 3x, আর এখানে আমরা লিখলাম x + 5 x + 6 x + 3। এখন তুমি বলবা এইটাকে আমরা কিভাবে ভাঙাইতে পারি? এটাকে আমরা ভাঙাইতে পারি, এটাকে আমরা এখানে অভেদ চিহ্ন হবে ax + 5 + b x + 6 + c x + 3। এটাকে আমরা খুব সিম্পলি এভাবে ভাঙাইতে পারি, আর অবশ্যই অভেদ চিহ্ন দিতে হবে কিন্তু। তো এই গেল প্রথম নিয়ম। আমরা এত তাড়াতাড়ি ম্যাথ করবো না, আমরা আগে নিয়মগুলো বুঝবো, বুঝছো? দ্বিতীয় নিয়মটা দেখো কি বলছে, প্রকৃত ভগ্নাংশ হবে। আচ্ছা বুঝলাম, তাহলে আমরা আরেকটা লিখি 5x + x - 3 আর কি x + 5 এর হোল স্কয়ার। দেখো এটা কি প্রকৃত ভগ্নাংশ? 1 আছে, এখানে আছে কত? 1 1 2, এখানে 2 আছে, 1 আছে, তার মানে এটা কি? এটা প্রকৃত ভগ্নাংশ। এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ, কেননা এখানে ঘাতের একটা ভিন্নতা আছে, অর্থাৎ হর এখানে বড় হইতেছে, তার মানে এটা কি একটা প্রকৃত ভগ্নাংশ। তাহলে প্রথম কন্ডিশন মেনে চলতেছে। তারপর কি বলছে, চলকের ঘাত 1। দেখো তো প্রত্যেক চলকের ঘাত কত? এখানে x এর ঘাত কত? 1, এখানে x এর ঘাত কত? 1, এখানে x এর ঘাত কত? 1। আবার কেউ এইটা ধরল না, তাহলে কিন্তু কেন? বুঝছো? ধরতে হবে কি x এর ঘাত 1 x এর ঘাত 1 x এর ঘাত 1, ঠিক আছে? তাহলে প্রথমটার সূত্র মেনে চলতেছে। এখন শেষে একটা কথা দেখা যায়, পুনরাবৃত্তি ঘটবে। কি বলছে? পুনরাবৃত্তি ঘটবে। এখানে দেখো পুনরাবৃত্তি কি ঘটছে, x + 5 এর হোল স্কয়ার ঘটছে কিন্তু। তাহলে এটাকে আমরা কিভাবে ভাঙাবো? খুব সিম্পলি ভাঙাইতে পারবো। প্রথম লিখবা a x - 3, অর্থাৎ প্রথম যেটা আছে হর ওইটা লিখলা। ঝামেলাটা হয়েছে এইখানে আইসা,
এইটাকে আমরা ভাঙানো দেখাইছি না তোমাদের, যে এইখানে থাকে এক্স প্লাস টু এর হোল স্কোয়ার, আমরা প্রথমে একবার লিখবো এক্স প্লাস টু, তারপর লিখবো এক্স প্লাস টু, এরকম একটা কিছু দেখাইছি না। সিম্পলি এইটার মতো দেখো কিভাবে লিখি, বি এক্স প্লাস ফাইভ প্লাস সি এক্স প্লাস ফাইভ এর এইখানে এসে তোমরা আবার হোল স্কোয়ারটা দিয়ে দিবা। দেখো আমরা কি করছি, জিনিসটা কিন্তু সহজ। এইখানে যদি তোমরা দেখো যে ঘাত আছে একটা একটা কইরা, জিনিসটা প্রকৃত এবং এক পদের একটা একটা পুনরাবৃত্তি হয়েছে ভগ্নাংশের একটা অংশের, তাহলে এটাকে আমরা বলবো কি, বা এইটাকে আমরা ফেলবো কি নিয়মে, এই নিয়মে। অর্থাৎ প্রথমে একবার এক্স প্লাস ফাইভ লিখবো, তারপর আবার এক্স প্লাস ফাইভ এর হোল স্কোয়ার লিখবো। আচ্ছা, তাহলে আমাদের দ্বিতীয় নম্বর সূত্রটা বুঝলাম বা নিয়মটাও বুঝলাম। এখন আমাদের 3 নাম্বার যে জিনিসটা, সেটা কি বলছে দেখো, প্রকৃত ভগ্নাংশ হবে। তাহলে আমরা আরেকটা উদাহরণ লিখি, 4x আর x স্কয়ার প্লাস 3, আর এখানে কত, x প্লাস 1। এটাকে দেখো প্রকৃত ভগ্নাংশ হবে, হ্যাঁ প্রকৃত ভগ্নাংশ হয়েছে, দ্বিঘাত হবে। এখন এখানে ঘাত কয়টা, দুইটা, তার মানে দ্বিঘাত। প্রত্যেকটার ঘাত দেখবা, এটার ঘাত একটা, এটার ঘাত কত, এক, দুইটা, তার মানে এটা কি দ্বিঘাত, এবং এদের পুনরাবৃত্তি ঘটবে না, কি বলছে, না বলছে। তাহলে পদের পুনরাবৃত্তি এখানে কি স্কয়ার হোল স্কয়ার আছে, নাই, তার মানে পদের পুনরাবৃত্তি ঘটে নাই। তাহলে এটাকে আমরা কিভাবে, দেখো এখানে আছে কত, 4x, আর এখানে আছে x স্কয়ার প্লাস 3 আর x প্লাস 1। তাহলে এখন আমরা এটাকে সিম্পলি লিখতে পারি কি, a x প্লাস 1। এখন স্যার এখানে a ডিভাইডেড বাই x প্লাস 1 কেন লিখবো, দেখো এখানে x প্লাস 1 ও তো কোনো দোষ করে নাই, অর্থাৎ ওর উপরে তো আর এই মানে দ্বিঘাত নাই, তাহলে ও সিম্পলি এইটাই থাকবে। বাট এনি এই মশাই দোষ সব ও করছে, তার মানে এখানে ওরে নিয়ে আমাদের কাজ করতে হবে। এবং তোমরা একটা জিনিস অবশ্যই মাথায় রাখবা, সেটা হচ্ছে যখন তোমরা দ্বিঘাত দেখবা অর্থাৎ ভিতরে দেখবা, তখন এরকম একটা টান দিবে, টান দেওয়ার পরে এরপর বা লেটারের পর ওই মানে যে লেটারটা থাকবে ওইটার পরে যে লেটারটা থাকবে, এখানে এরপর আছে কত, বি, এই বি এর সাথে তোমরা একটা এক্স দিবা, তারপর বি এর পরের যে নেক্সট লেটার সি, এইটা দিয়ে দিবা। দেওয়ার পরে এইখানে যেটা থাকবে ওইটাই নিচে উঠাই দিবা। এইটা হচ্ছে তৃতীয় নম্বরের নিয়ম। এখনো যারা না বুঝছো তাদের আরেকটু সহজে বুঝিয়ে দেই। দেখো এইখানে আছে কত, এক্স স্কয়ার প্লাস 3। এখন এইখানে আমরা যদি লিখি এক্স কিউ, সরি, এক্স স্কয়ার প্লাস 6, এটা কত, এক্স স্কয়ার প্লাস 6, এটা কিভাবে ভাঙাবা দেখো। তাহলে ও তো কোনো দোষ করে নাই, ওরে আগে লিখে ফেলাই এক্স প্লাস 1 প্লাস, এখন আমরা এরপরে কি আসে, বি, বিএক্স প্লাস সি এক্স স্কয়ার প্লাস 3 প্লাস ডিএক্স, সি এর পর কি ডি, ডিএক্স প্লাস ই ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 6। এরকম ভাবা কি, জিনিসটা সহজ না? আসলে কিন্তু জিনিসটা অনেক বেশি সহজ। তো এইটা তোমরা আশা করি বুঝতে পারছো। সর্বশেষ যে জিনিসটার নিয়মের দিক থেকে, তারপর আমরা ম্যাথে যাব, সর্বশেষ যে জিনিসটা সেটা আছে কি, প্রকৃত ভগ্নাংশ ও দ্বিঘাত। আমরা আগে একটা উদাহরণ দিই, উদাহরণটা আছে 5x আর এখানে আছে x স্কয়ার প্লাস 3 এর হোল স্কয়ার আর 4x প্লাস 3। এখন এইটা একটু তোমরা লক্ষ্য করো তো, এখানে প্রকৃত সংখ্যা সেটা আমরা বুঝতে পারতেছি, কিন্তু এইখানে দ্বিঘাতও আছে, আবার হোল স্কয়ার অর্থাৎ পুনরাবৃত্তিও হয়েছে। তাহলে এইটা বাবা অনেক কঠিন, তাই মনে হচ্ছে না? আসলে এটা সহজ। কেন সহজ আসো দেখি। তো এখানে ভুল তো ও করে নাই, ও অনেক সাদাসিধা মানুষ, ওরে আগেই লেখা ফেলাই, লেখার পরে এখন ভুল সব ওদের। তো তুমি কি করবা, আমি তোমাদের বলছি এখানে এই এই মানে ভিতরে দ্বিঘাত দেখলেই তোমরা bx প্লাস সি এরকম মানে পরের লেটারটা লিখে এক্স লিখে পরের আবার লেটারটা অর্থাৎ এর পরে বি, বিএক্স, বি এর পরে সি, সি দিয়ে দিবা, তারপর যেটা আছে সিম্পলি ওইটা লিখে দিবা, এক্স স্কয়ার প্লাস 3। এইখানে হোল স্কয়ার দিতে যাবা না,
এইটা লিখলা, লেখার পরে আবার প্লাস দিবা, প্লাস দিয়া সরি সি এর পর কি ডি, ডিএক্স প্লাস ই। তারপরে এইখানে তোমরা হোল স্কয়ারটা খালি দিয়ে দিবা, হোল স্কয়ার। এইটা এই দেখো খুব সহজ না, কি করছো শুধু এখানে যেটা আছে ওইটা লিখছো, আর এইখানে বিএক্স প্লাস সি দিয়া এই ভিতর একটা লিখলা, আর শেষে গিয়ে তোমরা হোল স্কয়ার দিয়ে দিলা। এখন তোমরা বলতে পারো এগুলো কোন কাজে লাগবে, এগুলো আংশিক ভগ্নাংশ করার কাজে লাগবে, সুতরাং এগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তো আশা করি এটা বুঝতে পারছো। এখন আমি তোমাদের নিয়মগুলো একটু মানে দেখাই দিতেছি, তোমরা এগুলো পারলে একটা স্ক্রিনশট দিয়ে নাও, বা স্ক্রিনশট দিলেই ভালো হয়, বা তোমরা নোট করে সাথে সাথে নিতে পারো। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এইখানে এই বাবারে এই 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 নাও, এগুলো তোমরা একটু কাইন্ডলি ভালোভাবে পড়ে নিবা। এই কয়টা এই কয়টা মানে নিয়ম, এগুলো তোমরা একটু নোট করে নিবা, তাহলে তোমাদের জন্য অনেক বেশি ভালো হবে, বুঝছো? আচ্ছা, এখন আসো আমরা নেক্সট বিষয়ে যাব। আচ্ছা, এখন দেখো আমরা তোমাদের সর্বশেষ একটা ম্যাথ করাতে যাচ্ছি, যেটা হচ্ছে, আমি তোমাদের প্রথম ম্যাথটা একটু লিখে নেই। এখানে 5x+4 আর হচ্ছে কি x ইন্টু এক্স প্লাস 2, এটা হচ্ছে কি একটা ম্যাথ তোমাদের জন্য। এইটাকে এখন আমরা করব। তো করার ক্ষেত্রে প্রথমে আমরা দেখবো এটা নিয়ম কোন নিয়মে করছে। তোমরা যদি খেয়াল করো, এখানে দেখো ঘাত কত 1, এখানে ঘাত কত 2, তার মানে এটা একটা প্রকৃত ভগ্নাংশ, তাই না? এখন খেয়াল করো, এখানে কি কোনো দ্বিঘাত আছে? নাই। এখানে যদি 2 থাকতো তাহলে নিয়ম অন্য নিয়ম হতো, কিন্তু এখানে যেহেতু নাই। এখানে আবার আমরা যদি একটু লক্ষ্য করি, দেখো এখানে কিন্তু কোনো রাশির পুনরাবৃত্তি হয় না, অর্থাৎ এখানে যদি স্কয়ার থাকতো তাহলে কিন্তু পুনরাবৃত্তি হইতো, কিন্তু এখানে সেটা হয় নাই। আচ্ছা, তাহলে এটাকে আমরা নিয়ম একই ফলাইতে পারি, অর্থাৎ a x প্লাস b x প্লাস 2, ঠিক আছে না? তাহলে এইটাকে আমরা এই নিয়মে ফলাইয়া এটাকে আমরা দিতে পারি 1 নং সমীকরণ। 1 নং সমীকরণ এখানে আমরা লিখে রাখছি যে অভেদ, ও ভালো কথা, এখানে কিন্তু আমরা তোমাদের মানে এই ম্যাথের নিয়ম লিখে রাখছি, অর্থাৎ তোমরা যদি এই নিয়মটা ফলো করো তোমরা সব ম্যাথ দেখবা খুব সুন্দরভাবে ফলাইতে পারো, মানে করতে পারো। যেমন এইটা তোমরা একটু খেয়াল করো, এখানে আমরা বলছি কি অভেদ ধরে রাশিকে পরিণত করতে হবে, অর্থাৎ আমরা এই অভেদ ধরলাম, ধরার পরে একটা রাশিকে পরিণত করলাম। এখন তোমরা একটু খেয়াল করো, এই যে মানটা আমাদের বের হয়েছে না, এই মানটা আর এইটা কিন্তু একই জিনিস, বুঝছো? এটা একটু মাথায় রাখবা। তো এটা আমরা মুছে ফেলাই, না তোমাদের অঙ্কটা কেন বুঝতে আবার সমস্যা হতে পারে। তো এই দেখো, এখন এখানে আমরা লিখবো বি। আচ্ছা, এখন দ্বিতীয় নম্বর আমাদের কি বলছে, দ্বিতীয় নম্বরে বাম পক্ষ ডান পক্ষ প্রত্যেক পদকে ভগ্নাংশের হর দ্বারা গুণ করতে হবে। এখন এই ভগ্নাংশের হর কত? x ইন্টু এক্স প্লাস 2, তাহলে তুমি কি লিখবা যে এখানে 1 নং সমীকরণকে x ইন্টু এক্স প্লাস 2 দ্বারা কি করি? গুণ করি। তাহলে এখানে তুমি গুণ করে লিখে দিলে, লেখার পরে তুমি এখন এইটা গুণ করবা। দেখো কিভাবে গুণ করবা, 5x+4 x into x plus 2 into x into x plus 2 is equal to ax, সরি হ্যাঁ ঠিক আছে, এটাকে তুমি গুণ করবা x into x plus 2 plus b x plus 2, এটাকে তুমি গুণ করবা x into x plus 2। এখন এইটাকে যখন তুমি গুণ করবে, এখানে এইটা কাটবে, কাটার পর কি থাকে 5x plus 4 is equal to এইটা কাটে, তাহলে এখানে থাকে ax plus 2 প্লাস এখানে কি থাকে bx। তাহলে আমরা কি করলাম, বাম পক্ষ ডান পক্ষ প্রত্যেক পদকে ভগ্নাংশের হর দ্বারা গুণ করলাম। দ্বিতীয় নাম্বার, এটুকু আশা করি তোমরা বুঝতে পারছো। এখন সর্বশেষ বলছে এবিসি এর মান নির্ণয়। এখন এই এবিসি এর মান নির্ণয়, এখানে তো সি নেই, এখানে আছে কি এ আর বি। এই এ আর বি এর মান নির্ণয়ের ক্ষেত্রে মনে রাখবা
এ এর মান নির্ণয়ের ক্ষেত্রে আমাদের এমন সংখ্যা নিতে হবে যাতে এ এর মান শূন্য হয়, আবার বি এর ক্ষেত্রে সেম, বি এর মান শূন্য হলে আমাদের এ এর মান বের হবে, এ এর মান শূন্য হলে আমাদের বি এর মান বের হবে। অর্থাৎ তোমরা এখানে একটু লক্ষ্য করো, এখানে যদি আমরা বি এর মান বি ইনটু শূন্য দেই তাহলে 20 হয়ে যায়, থাকে কি এ, থাকে কি এ, তাহলে আমরা সিম্পলি এ এর মানটা বের করতে পারি। এখন তোমরা একটু লক্ষ্য করো, তাহলে এখানে লিখবা ধরি x ইজ ইকুয়াল টু কত 0, প্রথমটার ক্ষেত্রে x ইজ ইকুয়াল টু 0 ধরলাম। এখন সব জায়গায় x এর মান 0 বসাই দাও, a 0 প্লাস 2 প্লাস b ইন্টু 0। এখন দেখো এখানে আমাদের মান আসে কত, 5 শূন্য গুণে 0, এই পাশে থাকে তার, এই পাশে থাকে 2a, এইটা থাকে। তাহলে আমরা a ইজ ইকুয়াল টু লিখতে পারি কত 4/2 ইজ ইকুয়াল টু a ইজ ইকুয়াল টু কত 2। তাহলে প্রথমটা a এর মান কত বের হয়েছে 2, প্রথমটা a এর মান কত বের হয়েছে 2। জিনিসটা কি বুঝতে পারছো? প্রথমটা a এর মান পাইলাম আমরা 2, তাহলে এইটা আমরা একটু মুছে ফেলাই। কোন পর্যন্ত? এ পর্যন্ত নয়, এইটুকু আমরা মুছে ফেলাই। আর এখানে আমরা লিখে দিই আমরা এখান থেকে পেয়েছি a ইজ ইকুয়াল টু কত 2। আবার এখন আমরা যদি ধরি x ইজ ইকুয়াল টু, এখন x এর মান কত ধরলে এর মান 0 হয়ে যায়? দেখো এখানে যদি আমরা -2 ধরি তাহলে +2 -2 0, তাহলে দাও এখানে x ইজ ইকুয়াল টু -2 ধরি, তাহলে 5 ইনটু -2 প্লাস 4 ইজ ইকুয়াল টু a -2 প্লাস 2 প্লাস b ইনটু -2। তাহলে এখন তোমরা যদি লেখো 5 দুগুণে কত 10, তাহলে প্লাস মাইনাসে -10 প্লাস 4 ইজ ইকুয়াল টু 0 হয়ে যায়। তাহলে এখানে কত থাকে -2b। এখন তোমরা যদি এই -10 থেকে -4 বাদ দাও তাহলে থাকে -6, আর এর পাশে থাকে -2b। এখন উভয় পাশ থেকে আমরা যদি মাইনাস মাইনাস কাটি, এই মাইনাস মাইনাস কাইটা দেই, তাহলে আমাদের হয় কি 2b ইজ ইকুয়াল টু 6 বা b ইজ ইকুয়াল টু 6/2, 3, তাহলে 3। তাহলে আমাদের b এর মান কত পাইছি 3। এইটা পাইছি আমরা কাঙ্ক্ষিত মান। জিনিসটা দেখো খুবই কিন্তু সহজ জিনিস, তাহলে এটুকু আশা করি বুঝতে পারতেছো। তোমরা দরকার হয় একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারো। আচ্ছা এখন দেখো, এখন আমরা কি করব এইটার, এখন আমরা এ বি এর আমাদের ম্যাথ কিন্তু শেষ। এখন আমরা এটার একটু শুদ্ধতা পরীক্ষা করব। কি পরীক্ষা করব? শুদ্ধতা। তার আগে আমি তোমাদের নিয়মগুলো একটু দেখাই দেই। তোমরা এইখানে নিয়মগুলো একটু কপি করে নিতে পারো, এই একটু স্ক্রিনশট করে নাও তোমরা নিয়মগুলো। আচ্ছা তোমরা নাও তাড়াতাড়ি। এখন আমরা একটু শুদ্ধতা পরীক্ষা করব। শুদ্ধতা পরীক্ষা বলতে এখন আমরা দেখবো আসলে, তার আগে আমরা এখানে একটু আরেকটু ম্যাথটা বাকি আছে এখানে সেইটুকু দিয়ে দিই। এখানে এর মান আমাদের কত বের হয়েছে 2x প্লাস 3x প্লাস 2, ঠিক আছে না? এখন তোমরা এটাকে মানে শুদ্ধতা পরীক্ষা করে আসো। এখানে কত হয় লসাগু কত হয় x ইন্টু x প্লাস 2। আমি বলি তোমাদের ম্যাথ কিন্তু এই পর্যন্ত, মানে এখানে তোমরা সরি এই পর্যন্ত, অর্থাৎ তোমরা এখানে শুধু মানটা বসাবা 2x 3x, অর্থাৎ a এর জায়গায় 2 b এর জায়গায় 3, তাহলে অঙ্ক শেষ। এখন তো আমরা করতেছি সেটা হচ্ছে তোমাদের দেখানোর জন্য যে আমাদের অঙ্ক হইছে কিনা। দেখো এটা লিখলাম, লেখার পরে এখানে x x কাটে থাকে কত 2x প্লাস 4 প্লাস x প্লাস 2 কাটে 3x, ঠিক আছে না? x ইনটু x প্লাস 2। এখন দেখো এখানে আমাদের আসে কত, কোথাও ভুল, ও না ঠিক আছে, 2 এখান থেকে কমন যায়, থাকে কত x প্লাস 2। আচ্ছা আমি কি ভুল করছি কোথাও? দাঁড়াও তো, আমি বোধহয় একটু ভুল করছি। সেটা হচ্ছে x plus 9, তাহলে আমাদের 5। আচ্ছা আমাদের ম্যাথ তো হইছে, দেখো তো x into x plus 2, ম্যাথ তো ঠিকই ছিল। x x কাটে, তাহলে থাকে কত 2x প্লাস কি বলি 2x plus 2 প্লাস x plus 2 কাটে 3x।
এখান থেকে 4 দাঁড়াও, তাহলে তো সরি, এখানে আমাদের 5x প্লাস 4 হবে। আমি মানে 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 অনেকক্ষণ ধরে কথা বলতেছি তো একটু মানে ই হয়ে গেছে, ইনার্শিয়া হয়ে গেছে, একটু ঝামেলা হয়ে গেছে। সেটা হচ্ছে আমি এখানে 2x আর 3x যোগ দেওয়ার বদলে আমি এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করছি, তো এটা আমার জন্য একটু ভুল। তো দেখো আমাদের এইটা সমান হইতেছে, তার মানে আমাদের শুদ্ধতা পরীক্ষা বা শুদ্ধতা যাচাই ঠিক হয়েছে দেখে আমাদের ম্যাথ হয়েছে। তো আজকে এই পর্যন্তই। আশা করি তোমরা ম্যাথটা বুঝতে পারছো, আমি যতটুকু বুঝাইছি তোমরা বুঝতে পারছো। তারপরে যদি তোমাদের সমস্যা থেকে অবশ্যই আমাকে জানাবা, আমি আমার ফেসবুক পেজের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানাবা, আমি তোমাদের যতটুকু পারি সাহায্য করব। আর একটা কথা, তোমরা এডুকুলিবিটির সাথে থাকলে তোমাদেরও ভালো, আমারও ভালো। আর অবশ্যই তোমরা আমাদের অন্যান্য ক্লাসগুলো দেখবা। আর তোমাদের আংশিক ভগ্নাংশের উপর যদি আরো ক্লাস লাগে কমেন্টে অবশ্যই জানাই দেবো, আমরা ইনশাল্লাহ পরবর্তীতে ক্লাসগুলো নিতে থাকবো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।